নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের জন্য রইল লেখক শ্রীশচন্দ্র মজুমদারের গল্প স্বয়ম্বর। আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আজকের গল্প। 5 বৎসরের মাতৃহীনা কন্যা সুহাসিনীকে লইয়া শশাঙ্কশেখর যখন কাশীবাসী হইয়াছিলেন, তখন তাহার মনে হয় নাই ইহজন্মে আবার জন্মভূমিতে ফিরিয়া আসিতে হইবে। গৃহলক্ষ্মীকে চির বিদায় দিয়া শ্মশান বৈরাগ্য ভাব ক্ষীণবল হওয়ার পূর্বেই তিনি বাটির বাহির হইয়া পড়িয়াছিলেন। তারপর 6 বৎসর উত্তীর্ণ হইয়াছে। কন্যা বিবাহযোগ্যা হইয়া উঠিল। তাহাকে সৎপাত্রস্থ করা এখন তাহার জীবনের সর্বপ্রধান কার্য। আত্মীয় বন্ধুরা ইতিপূর্বে উপযাচক হইয়া চিঠিপত্রে তার ক্ষুদ্র বিষয় সম্পত্তিটুকুর ভার গ্রহণপূর্বক তাহাকে আপ্যায়িত করিয়াছিলেন, কিন্তু জামাতা নির্বাচন করিবার গুরুতর দায়িত্ব লইতে কেহ অগ্রসর হইলেন না। কাজেই দেশে প্রত্যাগমন ছাড়া তার গত্যন্তর ছিল না। কাশীধামের বাঙালি টোলায় যাহারা বসবাস করেন, বঙ্গদেশীয় এবং গঙ্গা তীরবর্তীদের সংখ্যা তন্মধ্যে প্রায় সমান। দেশে যেমন ভাষার প্রাদেশিকতা, তাহাদের মধ্যে সর্বতোমুখ মিলনের অন্তরায় স্বরূপ এখানেও কতকটা সেইরূপ। কিন্তু তাহাদের বালক বালিকাগণের ভিতর এই ভাষাগত ভেদ আদৌ দেখা যায় না। তাহারা সকলেই কলিকাতা ও তাহার নিকটবর্তী ভদ্র সমাজে চলিত দক্ষিণদেশী ভাষায় কথা কয় এবং বাঙাল বা রেঢ় কথাবার্তা শুনিলে সমভাবে আনন্দানুভব করে। শশাঙ্কশেখর রায় পাবনা জেলার লোক। 6 বৎসর কাল কাশীবাস করিয়াও কথাবার্তার ভাষায় জন্মভূমির টানটুকু ভুলিতে পারেন নাই। কিন্তু কন্যা সুহাসিনী, চলিত নাম সুহাসী, দক্ষিণদেশী বাংলায় ও বেনারস অঞ্চলের হিন্দিতে সমান অভ্যস্ত। বাপের বাংলায় বাক্যভঙ্গি ও উচ্চারণ তার হাস্যরস উদ্রিক্ত করিয়া থাকে। তার উপর সুহাসী একটু রঙ্গপ্রিয়। স্নানের ঘাটে সাঁতার কাটা ও বাঙাল স্ত্রী পুরুষদের কথাবার্তার হুবহু নকলের ব্যাপারে শিশু মহলে সে অদ্বিতীয়। মা মরা মেয়ে, সহজেই বাপের বড় আদরের, কেহ তাহাকে আঁটিয়া উঠিতে পারে না। তার উপর অনন্য বালিকা সুলভ কতকগুলি গুণের জন্য সে সকলেরই প্রিয় পাত্রী। পাড়ায় কাহারও পীড়ার খবর পাইলে সুহাসী আত্মপর নির্বিশেষে রোগীর শুশ্রূষা করিতে ছুটিয়া যায়। যত কাঁদুনে ও দুষ্ট ছেলেকে ঔষধ খাওয়াইবার কলকৌশল তার মতো আর কেহ জানে না। একাদশীর দিন মধ্যাহ্নে পাড়ার বিধবাদের রামায়ণ মহাভারত পড়িয়া শোনানো তার নির্দিষ্ট কার্য, এবং যে বৃদ্ধারা একাকিনী বাস করেন, পরদিন প্রাতে পার্বণের পূর্বে এই বালিকা তাহাদের একবার খোঁজ খবর না লইয়া নিশ্চিন্ত হইতে পারে না। তাছাড়া ইহার ভিতর সুহাসী যেরূপ রাঁধিতে এবং সেলাই করিতে শিখিয়াছে, সচরাচর যুবতীদের পক্ষে তাহা শ্লাঘার কথা। তবে একলাটি ঘুটিং খেলিতে বসিলে তার ক্ষুধা তৃষ্ণা অথবা স্থানকাল জ্ঞান বড় একটা থাকে না। কোনো ব্রাহ্মণ গৃহে ভোজের উদ্যোগ হইলে পল্লীর ঠাকুরানীরা অতর্কিতে সুহাসীর সন্ধানে বাহির হন এবং তাহার দেখা পাইলে ঘুটিং কাড়িয়া লইয়া উৎসব গৃহে ধরিয়া আনেন। তারপর কাপড় ছাড়াইয়া তার কোমরে অঞ্চল জড়াইয়া দিতে পারিলেই তারা নিশ্চিন্ত। সমস্ত দিন সুহাসী রন্ধনে বা পরিবেশনে তন্ময় থাকিবে। হাতের কাজ ফেলিয়া পলাইবে সে তেমন মেয়ে নহে।
শশাঙ্কশেখর গৃহে ফিরিবার সকল বন্দোবস্ত করিয়াছেন। এমন সময়ে খবর পাইলেন তার শ্বশুরকুলের দূর জ্ঞাতি ভবানীচরণবাবু সপরিবারে তীর্থযাত্রায় বাহির হইয়াছেন। ভবানীচরণের একটি বিবাহযোগ্য ছেলে কলিকাতা মেডিকেল কলেজে পড়ে এবং সেও সঙ্গে আসিতেছে জানিয়া রায়মহাশয় একটু আশ্বস্ত হইলেন। নিতান্ত কর্তব্যানুরোধেই তিনি দেশে ফিরিতে কৃত সংকল্প হইয়াছিলেন, কিন্তু আসল কথা শূন্য গৃহমন্দিরে পুনঃপ্রবেশের চিন্তাও তাহার অসহনীয়। যাহা হোক, ফাল্গুন মাসে গৃহযাত্রার যে দিন স্থির হইয়াছিল তাহা বদলাইয়া গেল। ভবানীচরণবাবু দ্বিতীয় পক্ষের সংসার করিয়া 2টি পুত্র লাভ করিয়াছেন। বড় ছেলেটির বিবাহে অলঙ্কার ও নগদ টাকায় বেশ 2 পয়সা তার লাভ হইলেও পুত্রবধূটি তেমন মনের মতো হয় নাই। সেজন্য যখন তখন তাহাকে গৃহিণীর গঞ্জনা সহ্য করিতে হয়। শশাঙ্কশেখরের সঙ্গে বহুকাল পূর্বে 2-1বার তাহার দেখা হইয়াছিল। দেশে থাকিতে সুহাসীর সৌন্দর্য খ্যাতির কথাও শুনিয়াছিলেন। কাশীধামে পৌঁছিয়া মেয়েটিকে দেখিয়া করণীয় ঘরে ছেলের বিবাহ দিতে তাহার খুব ইচ্ছা হইল, কিন্তু মেয়েটির সরল হাস্যপ্রদীপ্ত সুলক্ষণা স্ত্রীতে একটু খুঁত ছিল। রং মেমের মতো অমন ধবল নহে। সেই জন্য স্বয়ং গৃহিণী কন্যা দর্শন করিয়া মতামত না দিলে সহসা তিনি রায় মহাশয়কে বাক্যদান করিতে সাহস করিলেন না। এদিকে শ্রীযুক্ত ভবানীচরণ চৌধুরী মহাশয়ের সহধর্মিণী ওরফে শ্রীমতী ইচ্ছাময়ী 2 দিনের ভিতর বাঙালি টোলার মহিলাবৃন্দকে আপনার রূপ ও গহনার ছটায় এবং শ্বশুর বিশেষত পিতৃকুলের ধন গৌরব প্রসঙ্গে একেবারে চমকিত করিয়া তুলিলেন। ইহাতে চৌধুরানী বলিয়া তাহার যে নাম ডাক রটিয়া গেল, বালক বালিকা মহলেও তাহা অজ্ঞাত রহিল না। সুহাসীকে 2-3বার দেখিয়া তিনি তাহার পরিচয় গ্রহণ করিয়াছিলেন বটে, কিন্তু পিতার নিষেধবশত বালিকা তাহার সম্মুখে বড় আসিত না। দূরে থাকিয়া এবং অন্য সূত্রে শুনিয়া শুনিয়া সে তার ভাবভঙ্গি ও গল্পগুজবের আখ্যান বস্তু যথাসাধ্য হৃদয়ঙ্গম করিয়াছিল। ইহার ফলে বালক বালিকা মহলে দিনকতক চৌধুরানীকে লক্ষ্য করিয়া নূতন রকমের খেলা ও আনন্দের সৃষ্টি হইল, এবং বলা বাহুল্য দুষ্ট মেয়ে সুহাসী তাহাকে যেমন নকল করিতে পারিত আর কেহ তেমন নয়। তবে দুর্ভাগ্যক্রমে চৌধুরী মহাশয়দের আগমনের 10-12 দিন পরে দশাশ্বমেধ ঘাটে একদিন সমবেত স্নানযাত্রী ছেলে মেয়েদের ভিতর সুহাসী যখন চৌধুরানীর অভিনয় পূর্ণ মাত্রায় করিয়া সকলকে হাসাইয়া হাসাইয়া পাগল করিতেছিল, স্বয়ং ইচ্ছাময়ী স্নানার্থে সদল বলে সেখানে উপস্থিত হইয়া সকর্ণে তাহার কতক কতক শুনিলেন। স্বামীর দ্বারা অনুরুদ্ধ হইয়া তিনি যাহাকে পুত্রবধূ করিবেন ভাবিতেছিলেন, তাহার মুখে নিজের এইরূপ বাখ্যান শুনিয়া তিনি রোষে অভিমানে জ্বলিয়া গেলেন। তারপর নানা অছিলায় প্রতিবেশিনীদের সঙ্গে প্রকাশ্য কলহ করিয়া স্বামীর দীর্ঘকাল কাশীবাসের সংকল্প উড়াইয়া দিলেন। কাজেই পক্ষ মধ্যে পত্নীবৎসল ভবানীচরণকে কলিকাতায় ফিরিয়া আসিতে হইল। ছেলে ষোড়শীচরণের সঙ্গে সুহাসীর বিবাহের কথা তিনি আর গৃহিণীর কাছে পাড়িতে পারিলেন না। এদিকে এই সম্বন্ধটির ওপর রায় মহাশয় পূর্ণ মাত্রায় নির্ভর করিয়াছিলেন, কিন্তু কোনো জবাব না দিয়া চৌধুরী মহাশয় অকস্মাৎ অন্তর্হিত হয় তিনি বুঝিলেন বিবাহ ঘটিবার নহে। তবে ভিতরের কথা কিছু জানিতে না পারায় তিনি বড় ম্রিয়মাণ হইলেন।
চৌধুরী মহাশয়দের কাশী ত্যাগের সপ্তাহখানেক পরে ডাকযোগে নূতন একটি সম্বন্ধ আপনা আপনি আসিয়া উপস্থিত হইল। পাত্রের পিতা অনেকদিন পাবনা জেলায় ডেপুটি ইন্সপেক্টরি করিয়া পেনশন লাভ করিয়াছেন এবং তার পুত্রটি রসায়ন বিজ্ঞানে MA পাস করিয়া কোনরূপ স্বাধীন জীবিকা অর্জনের চেষ্টা করিতেছেন। পিতা পত্রে লিখিয়াছেন, বলা বাহুল্য, আমার পুত্র রসায়ন শাস্ত্রে পারদর্শিতা লাভ করিয়াই নিশ্চিন্ত নহে, অন্যান্য বিজ্ঞানেও তাহার দৃষ্টি আছে। সেকালের ইংরেজি নবীশ আমরা সকলেই যুক্তির চক্ষে দেখিতাম, কিন্তু আমার পুত্র গিরিজা সম্ভব অসম্ভব সকল বিষয়েই যেরূপ গবেষণার সহিত অনুবদ্ধ করিয়াছে, তাহাকে বিজ্ঞানী বলুন কি ভক্তিতত্ত্বই বলুন, কবিবর শেক্সপিয়রের সেই চরণ দুটি মনে করিয়া বলিতে হয়, যে নামেই ডাকো অন্য নামেও গোলাপের সুবাস সমান। এই সকল মৌলিক তত্ত্ব আবিষ্কার করিয়া সে স্বাধীন জীবিকার পথ খুলিতে চাহে, কিন্তু তাহাতে মূলধনের দরকার। আমার তত সঞ্চয় নাই। শুনিলাম মহাশয়ের কন্যাটি মাত্র সম্বল এবং বিষয় সম্পত্তি জামাতারই প্রাপ্য। সেই জন্যই ছেলেটি মহাশয়ের হস্তে সমর্পণ করিয়া আমিও কাশীবাসী হইব মনে করিয়াছি। পুনশ্চ মেয়েটির জন্মপত্রিকার নকল ও দৈর্ঘ্যের পরিমাণ ফেরত ডাকে পাঠাইতে পারিবেন কি? আমার পুত্রটি একটু একটু ফলিত জ্যোতিষের আলোচনা করিতেছে। আশ্চর্য তাহার মেধা। মহাশয় একটু সত্বর হইবেন, নানা স্থান হইতে সম্বন্ধ আসিতেছে। পত্র পড়িয়া শশাঙ্কশেখর এরূপ গুণবান পাত্রকে হাত ছাড়া করা কর্তব্য বোধ করিলেন না। ফেরত ডাকে রেজিস্ট্রারি চিঠিতে তিনি কন্যার জন্মপত্রিকা প্রভৃতি পাঠাইয়া দিলেন এবং প্রস্তাব করিলেন, ভাবি বৈবাহিক মহাশয় যদি সপুত্র তার মেয়েটিকে দেখিতে চান, কাশীধামে তাহাদের যাতায়াতের ব্যয়ভার তিনি বহন করিতে প্রস্তুত আছেন। যথা সময়ে উত্তর আসিল যে বড় গরম পড়িয়া গিয়াছে, এ সময়ে তাহারা দেশ ছাড়িয়া যাইতে সাহস করেন না, অথচ মেয়েটিকে দেখারও একবার দরকার। পাত্রের মাতা বিশেষত সেজন্য বড় ব্যস্ত হইয়াছেন। রায়মহাশয়ের পক্ষে বৈশাখের শেষে কি জ্যৈষ্ঠের প্রথমে স্বদেশে আসা কি তেমন কষ্টকর হইবে? প্রত্যুত্তরে শশাঙ্কশেখর লিখিলেন, জ্যৈষ্ঠ মাসেই তিনি যেমন করিয়াই হোক দেশে ফিরিবেন। রায়মহাশয় যথা সময়ে জন্মভূমিতে প্রত্যাগমন করিয়া শুনিলেন, ডেপুটি ইন্সপেক্টর বিধুভূষণবাবু কলিকাতায় কোনো ধনী গৃহে পুত্রের সম্বন্ধ স্থির করিয়া ফেলিয়াছেন। সত্যাসত্য নির্ধারণের জন্য বিধুভূষণবাবুকে পত্র লিখিয়া সপ্তাহ পরে যে জবাব পাইলেন, তাহার অর্থ এইরূপ, মহাশয়ের সংবাদদাতা ঠিক কথাই বলিয়াছেন, 16ই জ্যৈষ্ঠ আপনার পৌঁছানোর কথা ছিল, কিন্তু 17ই মধ্যাহ্ন পর্যন্ত যখন কোনো খবর পাইলাম না, আমি ভাবিলাম কি যে দূর পথ, মহাশয় হয়তো কোনো সংকটে পড়িয়াছেন। তাহা ছাড়া আপনার কন্যাটি 11 বছরে পড়িয়াছে, কিন্তু আমার পুত্র বলেন যে আর্যজাতি যে নবম বর্ষে গৌরীদানের ব্যবস্থা করিয়াছিলেন, তাহাই বিজ্ঞানসম্মত। কলিকাতার মেয়েটি 10.5 বৎসর বটে, কিন্তু তথাপি 6 মাসের ছোট। মহাশয়কে অসুবিধায় পড়িতে দেখিয়া আমি এবং আমার পুত্র উভয়েই বাস্তবিক বড়ই দুঃখিত, কিন্তু দুঃখ প্রকাশ ছাড়া আমরা আর কি বা করিতে পারি। শশাঙ্কশেখর অবশ্য বুঝিতে পারিলেন ভিতরের কথাটা কি। খাস বাংলায় নিত্য নূতন অনেক পরিবর্তনের কথা কাশীধামে থাকিয়া তিনি শুনিতে পাইতেছিলেন, কিন্তু 6 বৎসরের ভিতর বঙ্গীয় সমাজবন্ধন এতটা শিথিল হইয়াছে, ইহা তিনি জানিতেন না।
যাহা হোক, তার বাড়ি আসার পর কন্যার সৌন্দর্য খ্যাতি গুণে অথবা তদীয় পৈতৃক বিষয়টুকুর লোভে রোজ রোজ নূতন নূতন সম্বন্ধ আসিতে লাগিল। তাহাতে আর কিছু না হোক, রায়মহাশয়ের গৃহে মিষ্টান্ন খরচটা বড়ই বাড়িয়া গেল। আর কখন কে দেখিতে আসিবে এইরূপ অনিশ্চয়তায় সুহাসীকে সর্বদাই প্রায় সাজিয়া গুজিয়া থাকিতে হইত। কাজেই তাহার ঘুটিং খেলায় এবং দৌড়াদৌড়ি কি সাঁতার কাটায় পূর্বের সে স্বাচ্ছন্দ্য রহিল না। সুহাসী তিক্ত বিরক্ত হইয়া বাপের কাছে খোঁট ধরিল, একবার সে মামার বাড়ি যাইবে। কেননা তাহার সন্নিহিত কালিকাপুর গ্রামে রথের বড় ধুম, ইহা সকলের মুখেই শোনা যাইতেছিল। বাস্তবিক কালিকাপুরে রথের বড় ধুম। পদ্মা যমুনার সঙ্গমস্থলে প্রকাণ্ড বট ও অশ্বত্থ বৃক্ষরাজির চারিদিকে ক্রোশব্যাপী শ্যামল ক্ষেত্র রথতলা নামে পরিচিত। আষাঢ়ের প্রথম আকাশে নবীন জলদরাজি সঞ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতি বৎসর এখানে উৎসব আরম্ভ হইয়া থাকে। বেশিরভাগ এবার দুর্গাপুরের জমিদার ভবানীচরণবাবু নিলামে কালিকাপুরের 10 আনা খরিদ করায় এইখানেই পুণ্যাহ করিবেন স্থির করিয়াছেন। যমুনার অনতি দূরে নবীন জমিদারের নূতন কাছারি বাড়ি প্রস্তুত হইয়াছে, তাই ধুমধামের সীমা নাই। ঘোড়দৌড় ও আতশবাজিরও ব্যবস্থা হইয়াছে। কলিকাতা হইতে থিয়েটার আসিবে, জনরব এইরূপ। এদিকে 2 দিন হইল শশাঙ্কশেখর কন্যাটিকে লইয়া শ্বশুরালয় দুর্গাপুরে আসিয়াছেন। শ্বশুরের ভিটা এবং তাহার ভ্রাতুষ্পুত্র ছাড়া সেখানে আকর্ষণের বড় কিছু লৌকিক চক্ষে ছিল না। কিন্তু তাহা হইলে কি হয়, তাহার প্রত্যেক ধূলিকণায় যে তাহার সাধ্বী পত্নীর স্মৃতিমোহ জড়িত ছিল। অন্তিম শয্যায় শয়ানা গৃহিণীর অনুরোধে দুর্গাপুরের যমুনা তীরে স্বহস্তে চিতা রচনা করিয়া প্রেমময়ীর সঙ্গে সঙ্গে তিনি নিজের সকল সুখ শান্তি চিরতরে বিসর্জন দিয়া গিয়াছিলেন। আজ প্রায় 6 বৎসর পরে প্রীতির সে সমাধি মন্দিরে উপস্থিত হইয়া শোকে তিনি মুহ্যমান হইলেন। রথের দিন প্রভাতে ঘন কৃষ্ণ মেঘ জালে পদ্মা যমুনার নূতন জলধারা ছায়ান্ধকার পরিব্যাপ্ত হইয়াছে। রথতলায় জনস্রোতের বিরাম বিশ্রাম নাই এবং তাহার কল্লোল তটপ্লাবিত সমুদ্র গর্জনবৎ বহু দূর পর্যন্ত প্রহত হইতেছিল। শুনিয়া সুহাসী রথ দেখিবার জন্য অস্থির হইয়া উঠিল। শশাঙ্কশেখরের শরীর ও মন ভালো ছিল না। তিনি শ্যালক উমাচরণের উপর ছেলে মেয়েদের রথ দেখাইবার ভার দিয়া নির্জনে শ্রীমদ্ ভগবৎ পাঠে চিত্ত সমাহিত করিলেন। কিন্তু সুহাসিনী কালিকাপুরে চলিয়া গেলে রায়মহাশয় কিছু বিমনা হইলেন। সর্বদা কন্যাকে কাছে কাছে রাখিয়া তিনি তাহাকে আর ক্ষণমাত্রের জন্য চোখের আড় করিতে পারিতেন না। সুহাসী রথতলায় পৌঁছিতে না পৌঁছিতে তিনি স্নানোদ্দেশে বাহির হইলেন এবং যমুনা তটে সহধর্মিণীর চিতাস্থানে উপবেশন করিয়া অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। এদিকে মাতুল উমাচরণ রথতলায় পৌঁছিতে না পৌঁছিতে সুহাসীকে লইয়া ব্যতিব্যস্ত হইয়া পড়িলেন। সেই ইহারি ভিতর বিস্তর ভেঁপু ও খাবার কিনিয়া মামাতো ভাই বোনদের মধ্যে বিতরণপূর্বক অবশিষ্ট অংশ গরিব দুঃখীদের ছেলেদের দিবার জন্য চারিদিকে ছুটিয়া বেড়াইতেছে। কাজেই মাতুলকে গলদঘর্ম হইয়া চঞ্চলা ভাগিনেইর অনুসরণ করিতে হইতেছিল। মণিহারির দোকানগুলার দিকেই সুহাসীর বেশি ঝোঁক,
কেননা পাড়া গাঁয়ের বধূ ও কন্যারা যেরূপ মুখ বিকট করিয়া বেলোয়ারি চুড়ি ও শাঁখা পরিবার যন্ত্রণা সহ্য করিতেছিল, তেমন দৃশ্য ইতিপূর্বে সে আর কখনো দেখে নাই। দেখিয়া দেখিয়া তাহার ভারী হাসি পাইতেছিল, এবং কাশীতে ফিরিয়া কেমন তাহার খেলার সাথীদের সে অভিনয় করিয়া দেখাইবে, তাহাই ভাবিতে তাহার আনন্দের সীমা ছিল না। বেলা প্রহর উত্তীর্ণ হইলে পুরাতন জমিদার গৃহ হইতে লক্ষ্মীনারায়ণ বিগ্রহ মহা ধুমধামে আনিত হইয়া রথে অধিষ্ঠিত হইলেন। কিছুক্ষণ পরে রথ টানা শুরু হইল। জয় জগন্নাথ রবে আকাশ প্রান্তর নদীবক্ষ কম্পিত করিয়া সহস্র সহস্র নরনারী রথ রশ্মি আকর্ষণ করিয়া চলিল। ঘোর ঘর ঘর ধ্বনি জাগ্রত করিয়া রথচক্র সকল আবর্তিত হইতে লাগিল। কিন্তু সহস্র হস্ত পরিমিত স্থান অতিক্রম করিতে না করিতে পুলিশের আদেশে রথের গতি বন্ধ হইয়া গেল। সুহাসী এদিকে মাতুলের নিষেধ অগ্রাহ্য করিয়া রথ টানায় যোগ দিয়াছিল। সহসা রথ চলা বন্ধ হওয়ায় তাহার ক্ষোভের সীমা রহিল না। কনস্টেবলদের লক্ষ্য করিয়া নির্ভয়ে সে চিৎকার করিয়া উঠিল। তারপর মধ্যাহ্নে সহসা পশ্চিম গগন প্রান্ত আচ্ছাদিত করিয়া কালো মেঘ ঘনীভূত হইয়া উঠিল। সঙ্গে সঙ্গে প্রবল ঝড় দেখা দিল। রথের দিনে বৃষ্টিপাতের জন্য সচরাচর লোকে প্রস্তুত থাকে, কিন্তু এরূপ প্রবল বাত্যা বড় একটা দেখা যায় না। জনস্রোত ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গ্রামাভিমুখে ছুটিয়া চলিল। উমাচরণ ছোট একখানি পানসি করিয়া সুহাসীদের রথ দেখাইতে আনিয়াছিলেন। ক্ষুদ্র নদী যমুনার তীরে অশ্বত্থ বটের ছায়াস্নিগ্ধ একটু নির্জন স্থান ছিল। ঝড় ও বৃষ্টির প্রাক্কালে নিরাপদ জানিয়া সেইখানেই তাহারা নৌকা লইয়া গেলেন। কিন্তু ঝড় উঠিবার সময় কেহ লক্ষ্য করিয়া দেখে নাই যে পদ্মা গর্ভে একখানি সওয়ারি নৌকা বেগে রথতলার দিকে অগ্রসর হইতেছিল। মাঝি মাল্লারা প্রাণপণ যত্নে নৌকা যমুনার মোহনায় আনিয়া ফেলিয়াছে। এমন সময় একটা দমকা বাতাস আসিয়া উহাকে একেবারে উল্টাইয়া দিল। মন্দীভূত জনস্রোতের ভিতর সকলেই আপন আপন প্রাণ লইয়া ব্যস্ত। বিপন্ন নৌযাত্রীদের উদ্ধার করিবার কেহ ছিল না। শশাঙ্কশেখর রায় প্রায় সমস্ত দিন প্রাণাধিকা কন্যাকে না দেখিয়া অস্থির হইয়া উঠিলেন। শেষ পর্যন্ত কিছুতেই মনস্থির করিতে না পারিয়া ঝড় বৃষ্টির পূর্বেই পদব্রজে তিনি রথতলা অভিমুখে অগ্রসর হইয়াছিলেন এবং বিপন্ন নৌকাখানি জলমগ্ন হওয়ার সঙ্গে সঙ্গে পদ্মা যমুনার সঙ্গমস্থলে উপনীত হইলেন। তখন পদ্মার ভয়ঙ্কর অবস্থা। রুশিয়া ফুলিয়া গর্জিয়া রাক্ষসীর মতো সে ঝড়ের সহিত যুঝিতেছিল। সেই অবস্থায় রায় মহাশয় সহসা দেখিলেন তাহার সুহাসীর মতো কেহ সন্তরণ করিয়া যমুনার তীরাভিমুখে অগ্রসর হইতেছে। পশ্চাতে অদূরে অর্ধ নিমজ্জিত মনুষ্য দেহ। কষ্টে সে বালিকার অঞ্চল ধরিয়া ভাসিয়া আসিতেছে। শশাঙ্কশেখর নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিতেছিলেন না। ইহা কি সম্ভব যে উমাচরণ বালক বালিকা সহ জলমগ্ন হইয়াছে? এই সময়ে ঝড় বৃষ্টির বেগ কথঞ্চিত মন্দীভূত হইতেছিল। তিনি ছুটিয়া গিয়া দেখিলেন তাহার সন্তরণপটু কন্যা নিমজ্জনোন্মুখ মূর্তিমৎ স্কন্দবীর তুল্য যুবকের প্রাণ রক্ষা করিয়া নির্বিঘ্নে তীরে উত্তীর্ণ হইয়াছে।
সুহাসী আর্দ্র কেশ ও আর্দ্র বস্ত্রে পিতার চক্ষে মূর্তিমতী উমারানীর মতো প্রতিভাত হইতেছিল। সুহাসী তার বাপকে দেখিয়া প্রথমত একটু অপ্রতিভ হইল, তারপর হাসিয়া উঠিয়া বলিল, বাবা, মামাকে লুকিয়ে নৌকোর জানালা দিয়ে কেমন পালিয়েছি দেখো। এখনো হয়তো তিনি জানতে পারেননি। তা ভালো করেছি কিনা তুমি বলো তো বাবা। দেখলুম একখানি নৌকা ডুবে গেল, কিন্তু সেজন্য কারু মায়া হলো না, মামারও নয়। একটুর জন্য বামুনের ছেলেটি মারা যেতে বসেছিল আর কি। শশাঙ্কশেখর দেখিলেন পশ্চাতের যুবকের গলদেশে উপবীত জড়িত। সস্নেহে সজল নেত্রে কন্যাকে বুকের কাছে টানিয়া আনিয়া তিনি যুবকটিকে ভালো করিয়া দেখিতে লাগিলেন। চিনিতে দেরি হইল না। পিতার কণ্ঠে, কে, ও ষোড়শীচরণ উচ্চারিত হইবা মাত্র সুহাসী ছুটিয়া পলাইল। তখন তার ভারী লজ্জা হইয়াছিল, কেননা চৌধুরানীর কাশী ত্যাগের পর এই নাম অনেকবার সে শুনিয়াছিল। ষোড়শীচরণ সন্তরণে একান্ত অপটু নহে, কিন্তু বালিকার অঞ্চল সাহায্য ব্যতীত পদ্মাগর্ভ হইতে সেদিন তার বাঁচিয়া আসার সম্ভাবনা ছিল না। কথঞ্চিৎ সুস্থ হইয়া সে শশাঙ্কশেখরের পদধূলি গ্রহণ করিল। প্রাণদাত্রী বালিকার প্রতি কৃতজ্ঞতায় তাহার হৃদয় ভরিয়া গিয়াছিল, কিন্তু মুখে কিছু বলিতে পারিল না। রায় মহাশয় ষোড়শীচরণকে কাছারি বাড়িতে পৌঁছাইয়া দিলেন। পুত্রের প্রাণ রক্ষার খবর পাইয়া ভবানীচরণবাবু সস্ত্রীক বাটি হইতে ছুটিয়া আসিলেন। সকল শুনিয়া তাহারা শশাঙ্কশেখরের নিকট উপস্থিত হইলেন। চৌধুরানী মহাশয়ের আদর চুম্বনে সুহাসীর কোমল গণ্ড লাল হইয়া উঠিল। হাসিয়া কাঁদিয়া সেই পুণ্যাহ বাসরেই তিনি সুহাসীর সঙ্গে ষোড়শীচরণের বিবাহ দিবেন স্থির করিলেন। তারপর ষোড়শীচরণ চিরদিনের মতো সুহাসিনীর আঁচলে বাঁধা পড়িয়াছেন। শাশুড়ির বড় আদর ও স্নেহের বউ হইলেও সুহাসী মুখ তুলিয়া কখনো তাহার সঙ্গে কথা কহিতে পারে না। চৌধুরানীর বউ বলিলে তার লজ্জা এবং অভিমানের সীমা থাকে না। শেষ হল লেখক শ্রীশচন্দ্র মজুমদারের গল্প স্বয়ম্বর। পরবর্তী গল্পের জন্য শুনতে থাকুন গল্প একান্তে।